আমরা বললাম বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা মূল কারণ কে স্বাধীনতার ঘোষক আর এটা নিয়ে তোমরা এটা ঠিক করে দাও। বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতার ঘোষক আর শেখ মুজিব জাতির জনক, এইটা আমরা ঘোষণা করতে চাই, তোমরা সাপোর্ট দাও। দিয়ে বাংলাদেশের প্রত্যেক অফিসে আমরা দুজনের ছবি এরকম রাখবো, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ছবি সমানভাবে পার রাখবো আমরা। তো তারা সম্মতি দিল। আমরা যখন এই প্রস্তাবটা নিয়ে হাসিনার কাছে গেলাম, সে তেলে বেগুনি জ্বরে উঠলো, তেলে বেগুনি জ্বরে উঠলো। ওরা তো মুক্তিযুদ্ধই না, জিয়াউর রহমান স্যারকে বলে মুক্তিযুদ্ধই না। তুমি কি ছিলে? তুমি 71 সন্তান পয়দা করেছো, স্বামীর সাথে আনন্দ আরামের মধ্যে ছিলে। জিয়াউর রহমান স্যার বীর মুক্তিযোদ্ধা, তোমার বাবা তাকে বীরুত্তম দিয়ে গেছে। আর হু দ্য হেল ইউ আর টু সে দ্যাট হি ইজ নট ফ্রিডম ফাইটার? তেলে বেগুনি জ্বরে উঠলো। আমার সাথে আরও একজন বীরুত্তম গিয়েছিল, আমাদেরকে খুব লাঞ্ছিত অপমানিত করলো। তা আমরা চলে আসলাম। তো তার সাথে তার চারপাশে হাইব্রিড ছিল, তারাও আমাদের গালিগালাজ করলো। শেখ হাসিনার ওখানে কোনো ভদ্রলোকের যাওয়ার উপায় নেই। যে শেখ হাসিনা যদি এই 24-এর নির্বাচনের পরে যদি এখনো পর্যন্ত বহাল থাকতো, তো এতদিনে ভারতীয় পতাকা বাংলাদেশে উঠতো? ইম্পসিবল, ইম্পসিবল। আমি তোমাকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন বলে দেই, 2010 সাল থেকে আমি ভারতীয় গভর্নমেন্টকে রেগুলার রিটেন ব্রিফিং দিছি যে তোমরা সরে আসো, হাসিনার পেছন থেকে সরে আসো। হাসিনা বিকেম আনপপুলার, দাস ইউ আর বিকামিং আনপপুলার। এমনকি সে যে 154টা সিটে সে যে করলো, ভোট করলো উইদাউট 54 সিটে উইদাউট কন্টেস্ট, আমি বললাম এটা যদি তোমরা টলারেট করো, তোমাদের বাংলাদেশে তোমরা পচে যাবা। এমনকি আমার সাথে যেমন তারেক রহমান বেগম জিয়ার একজন বিশ্বস্ত প্রতিনিধি গেল আমার সাথে, এরকম 17-18তে আমরা G20 হলো দিল্লিতে, তখন আমরা গেলাম। ওখানে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন জেনারেল ভিকে সিং, যার সাথে মুক্তিযুদ্ধে কুমিল্লা ফ্রন্টে একসাথে যুদ্ধ করি একই বাংকারে। সে আমার বেস্ট ফ্রেন্ড, এখনও আমার সাথে 55 বছর আমার ফ্রেন্ড। সে আমাকে দাওয়াত করেছিল, তাকে আমরা লিখিত দিলাম এবং আমাকে বললো তুমি আমাকে না, আমি 20 পদের একটা ব্রিফ দিলাম এবং সে বললো এটা 60টা কপি করে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, সমস্ত সেক্রেটারি এবং মন্ত্রীদের তুমি দাও। এবং আমি আমার প্যাডে সই করে দিলাম যে তোমরা আর শেখ হাসিনার পিছনে থেকো না, এটা একটা টোটালি আনপপুলার গভর্নমেন্ট, ইফ ইউ সাপোর্ট হার ইউ উইল বিকাম আনপপুলার। এবং আমাদের সাথে যিনি জিয়াউর রহমানের প্রতিনিধি, সেখানে আমরা একটা প্রস্তাব তুললাম। আমরা বললাম বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা মূল কারণ কে স্বাধীনতার ঘোষক আর এটা নিয়ে তোমরা এটা ঠিক করে দাও। আমরা এটা চিরস্থায়ীভাবে বাঙালি জাতি কেমন দুই ভাগে ভাগ হয়ে থাকবে, এটা ঠিক না, আমরা ঐক্যবদ্ধ করতে চাই। সুতরাং আমরা বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতার ঘোষক আর শেখ মুজিব জাতির জনক, এইটা আমরা ঘোষণা করতে চাই, তোমরা সাপোর্ট দাও। দিয়ে বাংলাদেশের প্রত্যেক অফিসে আমরা দুজনের ছবি এরকম রাখবো, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ছবি সমানভাবে পার রাখবো আমরা। তো তারা সম্মতি দিল এবং জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যে প্রতিনিধি আমাদের সাথে গেছিলো, তার প্রতিনিধি, উনিও একটা সম্মতি দিল। তবে ওখানে একটা কথা ছিল, তারেক রহমান সাহেব প্রতিনিধি বলছিলেন যে ডাইরেক্ট এরকম লিখতে হবে যে জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতার ঘোষক, কিন্তু আমরা বলছিলাম যে বঙ্গবন্ধুর পক্ষে, ওই জায়গায় তার একটু মতভেদ ছিল। তবে তারেক রহমান সাহেব তাকে জানিয়েছিল এটা বলার জন্যে যে শেখ হাসিনা যদি আমার মার হাসপাতালে আসে, পাশাপাশি বসে যদি শেখ হাসিনা ঘোষণা করে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বীরুত্তম, তাহলে আমার মাও ঘোষণা করে দেবে, শেখ মুজিব জাতির জনক ঘোষণা করে দেবে। কিন্তু আমরা যখন ফিরে আসলাম ইন্ডিয়ার মোটামুটি কনসেন্ট নিয়ে, ইন্ডিয়ান গভর্নমেন্টের, এই বিজেপি গভর্নমেন্টের, এই তোবার সাহেব মারা গেছে, ওই সৈয়দ আশরাফ মারা গেছে, এরকম যারা সিনিয়র লোক, এই যে আব্দুল হামিদ সাহেব, ওই যে সাবরুদ্দিন চৌধুরী, এই যে বীরুত্তম কাদের সিদ্দিকী, সোহেল তাজ, এদের মোটামুটি আমরা সম্মতি পেয়ে গেলাম। কিন্তু আমরা যখন এই প্রস্তাবটা নিয়ে হাসিনার কাছে গেলাম, সে তেলে বেগুনি জ্বরে উঠলো, তেলে বেগুনি জ্বরে উঠলো। ওরা তো মুক্তিযুদ্ধই না, জিয়াউর রহমান স্যারকে বলে মুক্তিযুদ্ধই না। তুমি কি ছিলে? তুমি 71 সন্তান পয়দা করেছো, স্বামীর সাথে আনন্দ আরামের মধ্যে ছিলে। জিয়াউর রহমান স্যার বীর মুক্তিযোদ্ধা, তোমার বাবা তাকে বীরুত্তম দিয়ে গেছে। আর হু দ্য হেল ইউ আর টু সে দ্যাট হি ইজ নট ফ্রিডম ফাইটার? তেলে বেগুনি জ্বরে উঠলো।
আমার সাথে আরও একজন বীরুত্তম গিয়েছিল, আমাদেরকে খুব লাঞ্ছিত অপমানিত করলো। তা আমরা চলে আসলাম। তো আর তার সাথে তার চারপাশে হাইব্রিড ছিল, তারা আমাদের গালিগালাজ করলো। শেখ হাসিনার ওখানে কোনো ভদ্রলোকের যাওয়ার উপায় নেই। আজকে আমি বলি, শেখ হাসিনাকে যারা আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিল, ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে 79-এ আওয়ামী লীগ কনফারেন্স ছিল, সেখানে ভোটাভুটিতে বেগম তাজউদ্দিন প্রেসিডেন্ট হতে যাচ্ছিল। বেগম তাজউদ্দিন 60% ভোট পাচ্ছিল, মালিক উকিল পাচ্ছিল মোটামুটি 20 ভাগ, আর কামাল হোসেন পাচ্ছিল 5 ভাগ, আর কারাগারে ছিল 2-1 ভাগ। তখন ডক্টর কামাল হোসেন, মালিক উকিলেরা ডক্টর কামাল হোসেনের বাড়ি যেয়ে দিল্লিতে হাসিনাকে ফোন করে তাকে প্রেসিডেন্ট হওয়ার অনুরোধ করে। সে প্রেসিডেন্ট হয়ে যায়। তাকে হাইব্রিড প্রেসিডেন্ট করে, হাসিনা নিজে হাইব্রিড, তাকে প্রেসিডেন্ট করেছিল এই মালিক উকিল, ডক্টর কামাল হোসেন, ডক্টর আমিনুল ইসলাম, রাজ্জাক, তোফায়েল। বেগম তাজউদ্দিনকে হতে দিবে না বলে, হ্যাঁ, আমাদের বঙ্গভবনে পুলিশ এবং ওয়ারলেসে বলছিল, স্যার তাজউদ্দিন, বেগম তাজউদ্দিন 60% সাপোর্ট পাচ্ছে, সব মেসেজ আসছিল ওই ওয়ারলেসে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা শুনছিলাম। সেইটা বানচাল করে দিল রাজ্জাক, তোফায়েল, ডক্টর কামাল হোসেন, ডক্টর আমিনুল ইসলাম, মালিক উকিল। রথভাবে আমি দেব, পথভাবে আমি, অলক্ষ্যে হাসে বসে, অলক্ষ্যে বসে হাসেন অন্তর্যামী। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় সবে করেছে প্রণাম। রথভাবে আমি দেব, পথভাবে আমি, অলক্ষ্যে বসিয়া হাসেন অন্তর্যামী। সেদিন যারা করেছিল এই কুকাম করেছিল, তাদের কপালে কি জুটি ছিল জানো? দেশবাসী ভাই বোন শুনে নেন। ডক্টর কামাল হোসেন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বাড়িতে আমিনুল ইসলাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজ সত্য কথা জানি, সামনে বলে দিচ্ছি, আমি মোহাম্মদ মুসা, আমি শহীদের দরজা থেকে আসছি। আমি না বললে আর কেউ জানতে পারবে না। ডক্টর কামাল হোসেনকে 32 নম্বরে শেখ হাসিনার ইঙ্গিতে তার হাইব্রিডরা তার পিঠে জুতোর বাড়ি মারছে, তার পিঠে জুতো ছুঁড়ে মারছে। আর এই হাইব্রিডরা শেখ হাসিনার নির্দেশে ভাইসে আমিনুল ইসলামের কোট ছিঁড়ে ফেলছে, কোট ছিঁড়ে ফেলছে, পিছন দিক ধরে ছিঁড়ে ফেলছে। এই পরিণতি, যারা হাসিনাকে প্রেসিডেন্ট বানিয়েছিল তাদের কিন্তু সাজা যথেষ্ট হয়ে গেছে। তারা এই হাইব্রিডকে প্রেসিডেন্ট করা তাদের পরিণতি তাদের হয়ে গেছে। সুতরাং হাসিনা হাইব্রিড হওয়ার কারণে সে মনে হচ্ছে বাংলাদেশ আমার বাবার বাংলাদেশ, আমি যা ইচ্ছে তাই করবো। বাংলাদেশ থেকে $60 বিলিয়ন সে নিয়ে গেছে এই এস আলমের আর তার দলবলের মাধ্যমে। $60 বিলিয়ন সে নিয়ে গেছে। বাংলাদেশ তো ফকির হয়ে গেছে, বাংলাদেশ তো ফকির হয়ে গেছে। এরা রাক্ষসের মতো খাবলে খুঁড়িয়ে বাংলাদেশকে খাবলে মেরে নিয়ে চলে গেছে। আজ আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তরফ থেকে বলি, আপনারা যারা বন্যা দুর্গত মানুষ, তাদেরকে সাহায্যের জন্যে এগিয়ে আসেন। যারা ধনবান ব্যক্তি আসেন, তারা ধন সম্পদ নিয়ে কবরে যাবেন, মানবতার সেবা করেন, সব পেয়ে যাবেন। কেমন দিন আপনি পাবেন। এই বন্যা দুর্গত 11টা জেলার মানুষ কাঁদতেছে, খাবার পাচ্ছে না। ভাই বোন যে যেখানে আছেন এগিয়ে আসেন, তাদের সাহায্য করেন। আমি আল্লাহর কাছে দোয়া করি বন্যা দুর্গত মানুষের জন্যে, আল্লাহ আপনি তাদের জীবন বাঁচিয়ে দেন, বন্যা থেকে তাদেরকে মুক্তি দেন। আমিন আমিন সুম্মা আমিন। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং
দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।